কারো যদি স্বপ্ন হয় এটাই যে সে তার কমফোর্ট জোনে থাকবে, তাকে তো তুমি দোষ দিতে পারো না। কাজেই এগুলো মানে তুমি কোথায় যেতে চাও, কি তুমি স্বপ্ন দেখছো, তার উপরেই তোমার জীবনের জার্নিটা নির্ধারণ হবে। ফিল্ম ইন্ডাস্ট্রির একটা চরম রাজনীতিকরণ হয়েছিল, যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে ক্ষতি করেছে। আমাদের ইন্ডাস্ট্রির সুবিধা অসুবিধে, সেখান থেকে কিভাবে আমরা তাকে 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 এগিয়ে নিয়ে যেতে পারি, এই ব্যাপারটা মানে ইন্ডাস্ট্রির মানুষজনই সেটাকে মানে কি বলবো, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। যে অভিনেতা হয়েছে, কমফোর্ট জোনে বসে থাকলে আমি অভিনেতা হতে পারতাম না। আমি জানি, ছোটোবেলায় পড়েছি যে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন বোঝে না তাকে ধিক শতধিক। জীবন তো শুধু ফিরতে শেখায় না, জীবন এগিয়েও যেতে শেখায়। তো এই দুটোকে মিলেই লাইফ। সেই একজন ভালো অভিনেতা যে মনে রাখে, কি মনে রাখে, তার জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা। এই ব্যান কালচার বলো, এই সমস্ত কথা আমরা যে শুনতে পাচ্ছিলাম, এই সবগুলো টালিগঞ্জের আসলে পার্ট তো ছিল না, কোনো কালেই ছিল না। যে সমাজে আমি বড় হচ্ছি, সে কি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে একটা স্যালারি দেয়, এই প্রশ্নগুলোও তো চলে আসে। ফলে আসলে যে আমরা যারা মানে আসলে আমরা বড় হই আর আমরা আমাদের পুরনো বাড়িটা সারাই না, ব্যাপারটা এরকম নয়। আমরা প্রত্যেকেই তাড়ায় থাকি, কিসের বলুন তো? ফেরার। কেউ বা তার বাড়িতে, আবার কখনো বা কখনো কেউ তার কাছের মানুষের কাছে। তবে সবসময় কি ফিরে ওঠা হয়? হয়তো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ফেরা ছবি নিয়ে একটু আড্ডা দিতে। তবে সবার আগে তোমাকে স্বাগত জানাবো কেটিভি বাংলায়। থ্যাংক ইউ। ফেরা, এই শব্দটা কিন্তু ভীষণ নস্টালজিক। আমরা প্রত্যেকেই কিছু না কিছু ফিরতে চাই কারোর কাছে বা নিজের বাড়িতে। তোমার কাছে এই শব্দটা কতটা জড়িয়ে রয়েছে শব্দটার সঙ্গে? হ্যাঁ, বা এই যে তুমি বাড়িতে ফেরার কথা বললে, বা এটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফেরা, চিরকালই গুরুত্বপূর্ণ ফেরা। মানে যখন আমি ছোট ছিলাম, মানে বাবা মার যে আমাদের যে পৈতৃক বাড়ি, সেখানেও একটা ফেরার ব্যাপারে একটা টান ফিল করতাম। আজকে আমার যেটা বর্তমান বাড়ি, আমার পরিবার থাকে যে বাড়িতে, সেখানেও ফিরে আসতে পারাটাই মানে সারাদিনের শেষে যে আমি সেই বাড়িটাতে ফিরবো, সেটা সারাদিনের কাজেরও একটা মানে কি বলবো, সেটাকেও যেন মানে উৎসাহী করে দেয় যে আমি ফাইনালি বাড়ি ফিরবো। তবে আমরা জানি এবং আমরা শুনেছি যে বলা হয় যে নিজের ড্রিমস, নিজের গোলকে যদি পেতে হয় বা ছুতে হয়, তাহলে নিজের কমফোর্ট জোনটার থেকে বেরোনো খুব জরুরি। তোমার কি মনে হয় এটা আদৌ তাই? হ্যাঁ, কমফোর্ট জোন থেকে না বেরোলে মানে এখন কথা হচ্ছে যে তোমার মানে স্বপ্নটা কী। কারো যদি স্বপ্ন হয় এটাই যে সে তার কমফোর্ট জোনে থাকবে, তাকে তো তুমি দোষ দিতে পারো না। কাজেই এগুলো মানে তুমি কোথায় যেতে চাও, কি তুমি স্বপ্ন দেখছো, তার উপরেই তোমার জীবনের জার্নিটা নির্ধারণ হবে। কাজেই সবসময় যে আসলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেলেই সব কিছু দারুণ হবে, সেরকমও মনে করি না। কিন্তু কোনো কিছু পেতে গেলে যদি কমফোর্ট জোন থেকে বেরোতে হয়, তাহলে বেরোতে হবে। আমি ধরো যে অভিনেতা হয়েছি, কমফোর্ট জোনে বসে থাকলে আমি অভিনেতা হতে পারতাম না। আম, আবার এখন অনেক ক্ষেত্রেই আমি আমার অভিনয়ের প্রয়োজনে ধরো এই মুহূর্তে অন্য কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি ট্রাই করছি না। তার কারণ এই ব্যাপারে আমার আমার কমফোর্ট জোনে থাকতে বেশি ভালো লাগছে। দুটো মিলিয়েই হয়। সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কোন বিষয়গুলো ফিরে যেতে পারলে খুব ভালো লাগতো? আমি মিস করি আমার জীবনের অনেক অংশ, অনেক জীবনের অনেক পার্ট মিস করি। তবে এই জীবনটা বাকি সবার জীবনের মতনই কিছু পরিশ্রম থাকে, কিছু পাওয়া এবং অনেক কিছু না পাওয়া, এই মিলিয়েই মানুষের জীবন হয়। আমার জীবনও তার বাইরে নয়। ফলে ওই না পাওয়াগুলো তো ফিরতে তো চাই না আসলে। আহ, কিন্তু আমি যা যা মিস করি, তার অনেক কিছুকেই আমার ধারণা যে আমি আসলে ভিতরে বহন করছি অথবা ছুঁয়ে রেখেছি। ফলে একটা মানে পরিমাণ অবধি আমি চাইলেই ফিরতে পারি, কারণ তাকে আমি বহন করছি বলে। আহ, আর বাকি যেগুলো বহন করছি না, সেগুলো হয়তো ফেরার নয়। আহ, এইভাবেই মানে আমি চাইলে ফিরতে পারি আমার যেখানে যেখানে ফিরতে চাইছি। আর কিছু কিছু জানি যে কিছু কিছু জিনিস আমি মিস করবো, কিছু কিছু জায়গাতে আর ফেরা হবে না। কারণ জীবন তো শুধু ফিরতে শেখায় না, জীবন এগিয়েও যেতে শেখায়। তো এই দুটোকে মিলেই লাইফ। তো এগিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ জীবনে। তো এই দুয়ের মেলবন্ধনই তো জীবন। আচ্ছা, মেনে নেওয়া বা কিংবা মানিয়ে নেওয়া,
এটার সঙ্গে কতটা আমরা প্রত্যেকেই জড়িয়ে, কিন্তু কখনো কি মনে হয় যে না এটা হয়তো মানিয়ে না নিয়ে, মানে অ্যাডজাস্টমেন্ট শব্দটা তো আজকালকার দিনে ভীষণ শোনা যায় যে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট করলো না বলে বিষয়টা থাকলো না, বা এই বিষয়টা ভেঙে গেল। এই অ্যাডজাস্টমেন্টের কি মনে হয় এই শব্দটা আজকের দিনে দাঁড়িয়ে সবাই কি ওই অ্যাডজাস্টমেন্ট থেকে পালিয়ে বেড়াচ্ছে নাকি মানিয়ে নেওয়ার চেষ্টা করছে? সবাই একরকম করছে না, প্রথম এটা মনে হয় যে সবাই একরকম করছে না। মানে মানুষ তো কোনো একটা কারখানা থেকে বেরোনো কোনো প্রোডাক্ট নয়, তারা তাদের প্রত্যেকেই প্রত্যেকের মতন, ফলে সবাই একরকম করছে না। তবে একসঙ্গে থাকা, একসঙ্গে কোনো কাজ করা, সেখানেও কিন্তু এক ধরনের অ্যাডজাস্টমেন্ট শব্দটা শুনলেই আমাদের মনে হয় যে এটা বুঝি কোনো আপোষ। এটা শুধু আপোষ আসলে নয়, মানে অনেকের সাথে কাজ করতে গেলেও তোমাকে একটা অ্যাডজাস্টমেন্ট, তুমি যদি সেটার নাম দাও তাহলে সেটা করতে হবে, বা একটা টিম ওয়ার্ক আসলে কোনো একটা এমকে লক্ষ্য রেখে হয়। তখন প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের সেই এমটাতে পৌঁছতে হয় যখন, তখন তাকে কিছুটা তো অ্যাডজাস্ট বলো বা তার মতন করে তাকে ভেবে নিতে হয়। তো শব্দটা একদম মানে একটা অকেজো বাতিল কোনো শব্দ নয়, তোমাকে অ্যাডজাস্ট করতেই হয়। এবারে সেটা কতটা অ্যাডজাস্টমেন্ট তুমি করছো, কোন অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে তুমি নিজেকেই বঞ্চিত করছো, সেগুলো তো তোমাকে তখন ভাবতে হবে, বা প্রত্যেককে আলাদা আলাদা করে ভাবতে হয় যে এই অ্যাডজাস্টমেন্টটা আসলে তার কাছে আপোষ না আপোষ নয়। এবারে সে যদি মনে করে যে তার আপোষ না করে উপায় নেই, তাহলে সে করবে বা করবে না। আর ছবিতে কোন কোন বিষয় শ্যুট করতে গিয়ে ঋত্বিক চক্রবর্তী ফিরে গেছিল তার সেই ছোটবেলা বা সেই কোনো নস্টালজিক পিরিয়ডে? না, ছবি করার সময় করিনি, কিন্তু আমরা যখন অভিনয় করি আসলে আমরা কিন্তু নিজের কাছে ফিরি, আমাদের ফিরতেই হয়। অভিনেতাদের আমরা রোজ আলাদা আলাদা চরিত্র করি, সবকটা চরিত্র আসলে সবাই আমাদের মতন হয়ও না, কিন্তু অভিনেতাকে চরিত্র খুঁজে বার করতে হয় নিজের মধ্যেই ডুব দিয়ে। তো তখন ফিরতে হয় অনেক জায়গাতেই। একটা গিরিশ কান্ডারের একটা লেখা আছে যে একজন ভালো অভিনেতা যে মনে রাখে, কি মনে রাখে, তার জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা, তার জীবনের মানে পার করা সমস্ত রকম চড়াই উতরাই, অনেক ধরনের অনুভূতি, অনেক ধরনের ভালো লাগা, খারাপ লাগা, অপমান, তাকে মনে রাখতে হয়। মনে রাখলে তবে চরিত্রে যখন অভিনয় করব তখন যদি আমি আমার মধ্যে খুঁজি তাহলে কিছু না কিছু হয়তো পাবো। অতএব সেইগুলো পেয়েছি, কিন্তু আসলে অভিনয় করার সময় কিন্তু অভিনয় করতে হয়। তখন যদি আমি আমার ৭ বস্তা নস্টালজিয়া ঘাড়ে চাপিয়ে বসি তাহলে আমি আমার ওই কাজটা তখন করতে পারবো না। ফলে অভিনয় করার সময় এগুলো করলে হবে না, তখন অভিনয় করতে হবে। কি মনে হয় প্রকৃতি কতটা অটোমেটিক্যালি সবটা মানিয়ে দেয়? প্রকৃতি আসলে নৈর্ব্যক্তিক, মানে সে আলাদা করে কিছু করছে বলে আমার মনে হয় না। কেউ বলেন যে আসলে জীবন কত মানে দুঃখেরই একটা জার্নির নাম জীবন, তার মধ্যে থেকে আনন্দ খুঁজে খুঁজে বার করতে হয়। বিভিন্ন দার্শনিক এরকম বিভিন্ন করে বলেন। যাই করতে হবে আসলে তাকেই করতে হয়, সেই মানুষটাকে। সে তাকে মানাবে নাকি গ্রহণ করবে, নাকি উইলিংলি বুঝে নিয়ে এগিয়ে যাবে, এগুলো এগুলো আসলে পুরোটা যদি আমরা প্রকৃতির উপরেই ছেড়ে দিয়ে পুরোটা করে দিতে পারতাম তাহলে আমাদের আর এই ক্ষুদ্র চাওয়া পাওয়া এগুলো আর থাকে না। আর প্রত্যেকটা মানুষের থেকে তো তুমি একটা সাধককে এক্সপেক্ট করতে পারো না। কাজেই মানুষের তো চাওয়া থাকবে, মানুষের অ্যাসপিরেশন থাকবে, তো সেগুলো সবসময় তার চাওয়ার মতন তার যা যাচ্ছে খুঁজছে সেরকম করে সে সবসময় পাবেও না। তো জীবন কিন্তু এইভাবেই মানে কখনো তার হাতে চড় খেতে হয়, কখনো তার মানে তার পিঠে সে একটা প্রশংসাসূচক দুটো বাড়ি মেরে দেবে লাইফ। তো সেইটা তো করতে করতে আবিষ্কার করতে করতেই যেতে হয় জীবনে। আচ্ছা, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা দেখলাম ট্রেলারে, সেটা হচ্ছে যে একটা বাড়ি, যে বাড়িতে আমরা বড় হচ্ছি সেই বাড়ির পেছনে আমরা খুব একটা টাকা ইনভেস্ট করছি না, কারণ আমরা তো ওখানে থাকছি না, আমরা শহরে চলে যাচ্ছি, নিজের ফ্ল্যাট কিনছি, সেটার পেছনে প্রচুর নিজের মনের মতো করে ওই ফ্ল্যাটটা সাজাচ্ছি, কিন্তু যেখানে বড় হয়েছি সেটার জন্য আর সময় নেই। তোমার কি মনে হয় যে পুরনো জিনিসকে মানুষ ভুলে গিয়ে নতুন জিনিসকে আপন করতে গিয়ে কি অনেক কিছু হারিয়ে ফেলছে? দেখো, প্রথমে বাড়িটা নিয়ে বলি। একটা মানে যেখানে আমরা ছবিতে একটা আসলে ট্রেলারে একটা সিন আছে যেখানে আমি বলছি যেখানে আমি থাকবো না, সেখানে আমি খরচা করতে পারবো না। এটা আমি কেন বলছি যে আমি খরচা করতে চাই না বলে না, আমার কাছে আমি অত রোজগার করি না বলে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমার খুব ইচ্ছে যে আমি যদি সারিয়ে ফেলতে পারতাম
তাহলে আমি সারিয়ে দিতাম। আমি শহরে থাকি বা না থাকি, ওখানে আমার বাবা মা থাকেন, হয়তো সারিয়ে ফেলতে পারতাম। কিন্তু সেই টাকাটাও কি আমার কাছে আছে? যে সমাজে আমি বড় হচ্ছি, সে কি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে একটা স্যালারি দেয়? এই প্রশ্নগুলোও তো চলে আসে। ফলে আসলে যে আমরা যারা মানে আসলে আমরা বড় হই আর আমরা আমাদের পুরনো বাড়িটা সারাই না, ব্যাপারটা এরকম নয়। যেভাবে আমাদের জীবন আমাদেরকে নিয়ে যায়, আমাদের সেইভাবে যেতে হয়। আর জীবনটা শুধু আমরা একা কন্ট্রোল করি না, বরং আমরা কিছুই প্রায় কন্ট্রোল করতে পারি না। তো তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। এবং ধরো এই ছবিতে আমার যে চরিত্রটা পলাশ, সে তার বাড়ি ছেড়ে কাজের প্রয়োজনে একটা বড় শহরে থাকে। এবং আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যেই অল্প বিস্তর হয়তো পলাশ আছে। আমরা অনেকেই হয়তো বাড়ি ছেড়ে একটা শহরে আছি কাজের প্রয়োজনে। তো যখন এই বাড়ি ছাড়ি, তখন তো বাড়িটাও যেমন ছাড়ি, বাবা মাকেও তো ছেড়ে আসি। এবং বয়সও বাড়তে থাকে, তাদেরও তো বয়স বাড়তে থাকে। সেই বয়স্ক বাবা মাকে নিয়ে যে চিন্তা, যে টেনশন, তার যে দোলাচল, এবং তুমি তোমার আজকের জীবন, সেই চাকরির অনিশ্চয়তা, সব কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসে। এবং আর জীবনটা তখন জাস্ট একটা একটা টস করবে, নয় হেড পড়বে নয় টেল পড়বে, লাইফটা ওরকম তখন আর থাকে না। কখনো কখনো শোলের সেই পয়সাটা যেমন দাঁড়িয়েও যায় পয়সাটা। হ্যাঁ, তো লাইফ ইজ লাইক দ্যাট। তো এইটাই। সময় কতটা গুরুত্বপূর্ণ? সময় তো খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্সেও বলে যে টাইম খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আবার বলুন না, ঠিক আছে কালকের জন্য ঠিক আছে কালকে হবে, পরশু হবে, এই বিষয়টা কি মনে হয় যে আজকের সময়টা আজকেরই, এই বিষয়টাকে কতটা ফিল করো? আমি একটু লেড ব্যাক প্রকৃতির মানুষ। আমি জানি যে সময় খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, ছোটোবেলায় পড়েছি যে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন বোঝে না তাকে ধিক শত ধিক। কিন্তু কখনো কখনো আমি নিজেকে এরকম ধিক টিক দিয়ে সময়কে বয়ে যেতেও দিয়েছি। এবং এই যে যখন দিচ্ছি, তখন আমি কিন্তু ওইটাই আসলে এনজয় করছি, যখন সময়টা বয়ে যাচ্ছে। তবে সময় গুরুত্বপূর্ণ। সময় একটা বড় মানে অনেক ক্ষত ভুলিয়ে দেয়, সময় অনেক কিছু বদলে দিয়ে দেয়। তো সময়েরই হাতে আমরা আসলে পড়ে আছি, ব্যাপারটা তো তাই। যেমনটা বললে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হয় আজকের দিন দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিটাও, টলিউডকেও কি কখনো অচেনা লেগেছে? টলিউডকে কিছুটা তো অচেনা লেগেছেই। এই বিগত যে সরকার ছিলেন, তাদের সময় টলিউডের যে অনেকেই বলছেন যে এই ব্যান কালচার বলো, এই সমস্ত কথা আমরা যে শুনতে পাচ্ছিলাম, এই সবগুলো টালিগঞ্জের আসলে পার্ট তো ছিল না, কোনো কালেই ছিল না। তো ফলে খুবই অচেনা একটা টালিগঞ্জ আসলে ছিল। হ্যাঁ, তো যথেষ্ট অচেনা লাগতো একটা সময়, যথেষ্ট অচেনা লাগতো। কি মনে হয় কোন কোন বিষয়গুলো বদলেছে বিগত এতগুলো দিনে, যেহেতু তোমরা এত বছর ধরে রয়েছো, মানে প্রত্যেকটা স্তরই দেখেছো, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি ভেতরের সমস্ত ঝামেলা এখন পাবলিক। পাবলিক এখন ফেসবুক খুললে আমরা ধরে নিতে পারি সমস্ত বিষয় পাবলিক জানে, যদি তারা একটুখানি স্ক্রল করতে থাকে। কি মনে হয় যে তোমাদের একদম তোমরা যখন শুরু করেছিলে কাজ, তখন নিশ্চয়ই ঝামেলা ছিল, কিন্তু এতটা হয়তো ওপেন আপ হতো না। পাবলিকের কাছে কথাটা পৌঁছেছে সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। মানে যা পৌঁছেছে, খবর হচ্ছে তাই পৌঁছেছে। পাবলিকের কাছে যাই পৌঁছক না কেন, দেখো আমরা যখন প্রথম প্রথম কাজ করেছি, তখন অত গভীরে নিজের কাজটা করতাম, বাড়ি চলে যেতাম। অত গভীরে ইন্ডাস্ট্রিকে যে খুব বুঝতাম তা নয়। কিন্তু দিন গেছে, আরও অনেক বোঝার ফলে একটা জিনিস খুব স্পষ্ট হয়েছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা চরম রাজনীতিকরণ হয়েছিল, যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে ক্ষতি করেছে। আমাদের ইন্ডাস্ট্রির সুবিধা অসুবিধে, সেখান থেকে কিভাবে আমরা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই ব্যাপারটা মানে ইন্ডাস্ট্রির মানুষজনই সেটাকে মানে কি বলবো, সেটাকে এগিয়ে নিয়ে যাবে, সেখানকার মানুষরাই সেটাকে ঠিক করবে। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি কাম্য আসলে। এবং যে কোনো ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে সরকারের হেল্প নিতে হয়, সরকারের থেকে কোনো সাহায্য নিতে হয়, সেটা যেন অবশ্যই আমরা পাবো। কিন্তু রাজনীতির সংস্রব যদি আমরা এড়িয়ে চলি, আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রি আসলে তাই চায়, যে আমরা যে যার প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক মত থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু
এইখানে যে আসলে সবাই যে এই মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পার্ট, তার বেশি সে কিছু নয়, এইটাই আমার মনে হয় সবাই চাইছে। আর সবাই মানে বেশ ভুক্তভোগী নানানভাবে, ফলে আরও বেশি করে চাইছেন। তো এইটাই চাইবো, এই এই এখন এখন এই পরিস্থিতিতে এইটা চাইবো যে রাজনীতিকরণ যেন না হয় কোনোভাবে। আমরা বহু আর্টিস্টকে জিজ্ঞাসা করেছি, ওনারা পরিষ্কার বলেছেন যে যেই সরকার মানে পাওয়ারে রয়েছে সেই সরকারের ঘনিষ্ঠ না হলে অনেক রকমের সমস্যা হয়। তুমি কি কখনো কোনো সমস্যা ফেস করেছো টিল ডেট? না, আমি কোনো সমস্যা ফেস করিনি, এবং আমি কোনো মানে কোনো রাজনৈতিক দল এর ঘনিষ্ঠ ছিলাম না। ওই জন্য আমি জিজ্ঞাসা করছি, তুমি কি কোনো রকম সমস্যা ফেস করেছো? না, আমি করিনি। কিন্তু যেটা সমস্যাপূর্ণ তোমার এই প্রশ্নটার মধ্যে, যেটা আমার সমস্যাপূর্ণ লাগছে, যে রাজনৈতিক দল আর সরকার এই দুটোকে আমরা মাঝখানে ইজিক্যাল টু বসিয়ে দিয়েছি। এইটা বিপজ্জনক। তুমি রাজনৈতিক দল মনে করে সরকার বলে প্রশ্ন করছো, এই মনে করাটা, তুমি যখন শিক্ষিত সাংবাদিক, তুমি যখন এই প্রশ্ন করছো, তাহলে দর্শকরাও হয়তো এরকম ভাবছেন, এবং অনেকেই এরকম ভাবছেন। আমরা একটা উদ্ভট সময় পার করলাম, তো অনেক সাধারণ ধ্যান ধারণা আমাদের মধ্যে একটু গুলিয়ে গেছে হয়তো। সরকার এবং রাজনৈতিক দল আলাদা দুটো বিষয়। কিন্তু তুমি যেহেতু সেই দলের ঘনিষ্ঠ হয়ে কোনো রকম আমরা প্রচার দেখিনি, বা তুমি সেভাবে রাস্তায় নেমে প্রচার করনি, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যারা যারা করেননি, এবং পরমদার ক্ষেত্রে দেখেছি তিনি একসময় ক্ষমা চেয়েছেন এবং কালকে স্পষ্ট বলেছেন যে আমি বাধ্য হয়েছিলাম আমার সদ্যোজাত ছেলের কথা ভেবে। তো তুমি কি কখনো কোনো প্রবলেম ফেস করেছো ইন্ডাস্ট্রিতে, বা কোনো রকম সমস্যা তোমার সামনে এসেছে? আমি আগেও বহুবার বলেছি, আমি কোনো প্রবলেম ফেস করিনি। এই প্রশ্নটারও সম্মুখীন আমি আজকে হচ্ছি না, কারণ যেহেতু অনেকেই অনেক দিন ধরে প্রবলেম ফেস করছিল, ফলে এই প্রশ্নটার সম্মুখীন আমি অনেকবার হয়েছি। আমি কোনো প্রবলেম ফেস করিনি। আমাকে আজ পর্যন্ত একবারই মানে কোথাও কেউ, কোনো রাজনৈতিক নেতা কোথাও যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ওই প্রথম রাতেই আমি না বলে দিয়েছি, এবং তারপর থেকে দ্বিতীয়বার আমাকে কেউ কিছু বলেনও নি কোনো দিন যে কোথাও যেতে হবে বা যেতে হবে না। আর কোনো একটা কাজ আমি না জানতেই কে আমার কাঁচি করে দিয়েছে সেটা তো আমি জানি না, আমাকে তো আসেইনি সেই খবর। মানে আমি যে কাজগুলো করতে চেয়েছি, করব বলে কথা হয়েছে, বা কোনো কারণে যদি নাও করে থাকি, তার অন্যান্য কারণ আছে বলেই আমার মনে হয়েছে খালি চোখে। বা আর কারুর প্রিয় বা কারুর অপ্রিয় তো মানুষ হবেই। তো সেরকমভাবে কোনো কাজ বাদ গেলে আমি জানি না, কিন্তু তার জন্য কোনো রাজনৈতিক প্রভাব ছিল না বলেই আমার নিজের বিশ্বাস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা না করলেই নয়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুটিং করতে গিয়ে তিনি তলিয়ে যান, এবং এই প্রশ্নটা উঠছে যে প্রোডাকশন হাউস থেকে এই বিষয়টা ঘটে তারা এখনো দায় নেয়নি। তো তুমি বহু বছর ধরে শ্যুট করছো, কখনো কি এমন হয়েছে তুমি কোনো রকম এরকম, কারণ অনেকেই বলেছে যে আমরা বলতে পারিনি, কিন্তু অনেক রকমের শুটিংয়ের হিন্ড্রান্সেস ছিল, এরকম ফেস করেছি, যেটা আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে সরিয়ে রেখেছি। তোমার সঙ্গে কি এখন মানে টিল ডেট কখনো কিছু ঘটেছে যে ধরো শুটিং করতে গিয়ে বিপদে পড়েছো বা কিছু, বা সেটাকে তোমরা মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ভেবে ওইটা করতে হবে ভেবে জাস্ট এড়িয়ে গিয়েছো? না না, দেখো, আমাদের এখানে শুটিং করার সময় একটা ঝুঁকি থাকে, মানে ঝুঁকিটাকে সম্পূর্ণ অমিট সব জায়গায় যে করা যায় তা নয়, কিন্তু এমন কোনো বিপদ আমার ঘটেনি যে যে আমি বলবো, কিন্তু আমি জানি যে এরকম অনেকের ঘটেছে। মানে যতটা মানে নিরাপত্তা থাকার উচিত, ততটা সব ক্ষেত্রে থাকে না। সেটা শুধু আমি বলে না, সবাই এখন রিয়েলাইজ করেছে, প্রত্যেকেই রিয়েলাইজ করেছে, এবং যে কারণে আমাদের আর্টিস্ট ফোরাম একটা মানে তার একটা এসওপিও তৈরি করার একটা চেষ্টা করছে, সেটা নিয়ে কাজ করছে, এবং সেটা শুধু একা একা আর্টিস্ট ফোরাম করলে তো হবে না, মানে সেটা গোটা ইন্ডাস্ট্রি, প্রডিউসারদের, তাদেরকেও একমত হতে হবে। তো সেই সব মিটিংও শুরু হয়ে গেছে, সেই প্রক্রিয়াটা। আমাদের বিরাট বড় একটা মানে মানে রাহুলের মৃত্যু দিয়ে এটা করতে হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু মানে কিন্তু অন্তত মানে আমাদের এই ঘুমটা রাহুল ভাঙিয়ে দিয়েছে এইভাবে, এটাও সত্যি কথা। এবং নতুন সরকার আমরা সকলেই চাই, এবং আর্টিস্টরাও চান যাতে ডিরেক্টলি ইনভলভ না হয় ইন্ডাস্ট্রির সঙ্গে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা ধরে নিলাম হলো, সেক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে তারা নজর দিলে তোমাদের পক্ষে কাজ করাটা আরও অনেক ইজিয়ার হবে? কি কি প্রত্যাশা থাকছে সরকারের কাছে? সরকারের একটা নিশ্চয়ই একটা সিনেমা সংক্রান্ত একটা একটা পলিসি থাকলে ভালো হয়, বা এই ইন্ডাস্ট্রির আরও যা যা নানান ধরনের সিনেমা, অনেক আসলে এটা বহুস্তরীয় ব্যাপার।
মানে একটা সিনেমা ইন্ডাস্ট্রি, সেটার আমাদের এখানে একটু হলের সংখ্যা কম আছে ইত্যাদি প্রভৃতি অনেক বিষয় আছে। তো সরকার সেটা কিভাবে করবে সেটা আরও যারা মানে প্রত্যেকটা সিনেমার আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা ভেবে কিছু একটা করতে পারে। সরকারের ইনভলভমেন্ট কিন্তু চাই, আমি কিন্তু বলছি না যে সরকারের ইনভলভমেন্ট চাই না, সরকারকে তো চাই। তুমি একটা ইন্ডাস্ট্রির গ্রোথ হতে গেলে সরকারকে তো সঙ্গে লাগে। সেক্ষেত্রে লাগবে। এখন এক্স্যাক্টলি কী কী এই মুহূর্তে কোনটা প্রাথমিকভাবে আগে দরকার, কোনটা পরে দরকার, ওইভাবে বলার মতন মানে বিজ্ঞ নই আমি এই তাহলে কি কি প্রত্যাশা রয়েছে সরকারের কাছে, যে কোন কোন বিষয় যদি নজর দেয় তাহলে তোমাদের পক্ষে কাজের স্পিয়ারটা আরো অনেকটা ইজিয়ার হয় বা বেটার হয়? দেখো, প্রাথমিকভাবে আমি চাইবো যে ওই যেটা বললাম যে সরকারের কাছে প্রত্যাশা যে এটার জন্য রাজনীতিকরণ করে না দেয় এই ইন্ডাস্ট্রিটার, তাহলে সবচেয়ে সুবিধা হবে কাজটা করতে। যারা এই সিনেমার সঙ্গে যুক্ত তারা এটা সবচেয়ে ভালো বুঝবেন। বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটা সাংঘাতিক দারুণ জনপ্রতিনিধিও আসলে পুরোটা বুঝে উঠতে পারবেন না বলেই আমার বিশ্বাস। যেন সব কিছুরই একটা তো এক্সপার্টিস থাকে, তো এটারও কিছু আছে, ফলে সেটা বাইরে থেকে চট করে ভোটে জিতে আসাটা তার ইয়ে নয়, মানে কোয়ালিটি নয়। অতএব সেটা যেন না করেন, প্রাথমিকভাবে সেইটাই চাইবো প্রাথমিকভাবে। বেশ, এই ছবিতে আমরা দেখেছি সৈনিধি রয়েছেন, তুমি আগেও কাজ করছো সৈনিধির সঙ্গে, সঞ্জয় মিশ্রা রয়েছেন, একটু যদি অভিজ্ঞতাগুলো শেয়ার করো। সঞ্জয় মিশ্রের সঙ্গে কাজ করার একটা দুর্দান্ত অভিজ্ঞতা, মানে আমরা সবাই সঞ্জয় মিশ্রাজির মানে অসম্ভব ফ্যান, একজন মানে তার অভিনয় দেখে ফ্যান শব্দটা হয়তো ভুলই বললাম, মানে তৃপ্তি পেয়েছি, মানে মনে থেকে গেছে। আঁখো দেখি আমরা যারা দেখেছি তারা জানি যে উনি মানে কি সাংঘাতিক একজন অ্যাক্টার। এবং আঁখো দেখির পরেই আমরা যদি রোহিত শেট্টির ছবিগুলো দেখি তাহলে বুঝতে পারি যে ওনার কী ভয়ঙ্কর রেঞ্জ, মানে কোথা থেকে কত অবধি উনি মানে যেতে পারেন, পৌঁছতে পারেন একজন অভিনেতা হিসেবে। তো সেগুলো তো একটা খুব দারুণ একটা ব্যাপার ছিল। ছবিটা যখন ফাইনালি আমরা শেষ করলাম, আমার সাথে সঞ্জয়জির একটা ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, সেটা একটা উপরি পাওনা। পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি সবাইকেই প্রায় বলছি, যে একজন পেশাদার অভিনেতা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যেটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে অনেক আরাম করে কাজ হয়, যেখানে এত সিন প্রতিদিন করতে হয় না, তার কমফোর্টটাও বলো বা তার রেমুনারেশন বলো, সবটাই কয়েক গুণ বেশি। তো সেই রকম একজন মানুষ যখন আমাদের এখানে আসছেন এবং এই রকম একটা মানে অ্যাটমসফিয়ারের মধ্যে এসে পৌঁছচ্ছেন, যেখানে কাজটা প্রচণ্ড দ্রুত হচ্ছে, মানে একটা সাংঘাতিক স্পিডে কাজ হচ্ছে, এইটাকে উনি কী করে মানে 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 কোপ আপ করছেন, কী করে গ্রহণ করছেন, কী করে এই টিমটার পার্ট হয়ে উঠছেন পেশাদার অভিনেতা হিসেবে, কিন্তু ওটাও আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। জিজ্ঞাসা করেছো কখনো এই বিষয়টা যে আমাদের এখানে মানে উনি কিভাবে কোপ আপ করছেন বা? আমি দেখতেই পাচ্ছি, আর দেখতে পাচ্ছি, এবং আমি জানি তো যে ওনার মানে কোন কোন বিষয়ে আসলে ওনার প্র্যাকটিসই নেই, বা বা একটা মানে বা কী ধরনের কমফোর্ট উনি কাজ করার সময় পেতে পারেন সে সম্পর্কে তোমার একটা ধারণা আছে, এবং ফলে উনি কী কী পাচ্ছেন না সে সম্পর্কেও আমার ধারণা আছে এই ছবিটা করতে এসে। এবারে সেইটাকে উনি কীভাবে তা সত্ত্বেও উনি মিশে থাকছেন, হ্যাঁ, তা সত্ত্বেও উনি এই দলটার একটা পার্ট হচ্ছেন। দেখো, আমাদের গায়ে যদি একটা ফোঁড়া হয়, সেই ফোঁড়াটাকে তো আমরা মানিয়ে নিই, কিন্তু যখন আমরা মানে অভিনয় করছি তখন একটা মানুষ তার গায়ে ওটা ফোঁড়াকে যেভাবে মানিয়ে নেয়, সেইভাবে মানিয়ে নিলে কিন্তু উনি আর টিম হতে পারবেন না। উনি একটা চোখে পড়ে থাকা কাঁকড়ের মতন কটকট কটকট করবেন, কিন্তু সেটা উনি করছেন না, উনি মিশে যাচ্ছেন, উনিও এই টিমটার পার্ট হচ্ছেন। এবং সেইটা কিন্তু পেশাদার অভিনেতা হিসেবে আমার কাছে একটা শিক্ষণীয়, কারণ আমরা প্রত্যেকবার আমাদের চেনা এবং দারুণ একটা কমফোর্টেবল পরিবেশে বারবার করে ফিরে যেতে পারি না। না, প্রত্যেকটা ছবি মানে একটা আলাদা টিম, আলাদা প্রডিউসার, তার আলাদা মানসিকতা, হ্যাঁ, এই সবটাই আলাদা। তো সেটার মধ্যে বারবার পড়তে হয়। তাও আমরা এই একটা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি, বেশ অনেকদিন কাজ করছি, ফলে হয়তো অনেকের সঙ্গেই একাধিকবার কাজ করেছি, ফলে বদলে গেলেও মোটামুটি জানি এর থেকে এতে যাওয়া মানে এইটুকুটুকু বদল হওয়া। ওনার কাছে এটা বিরাট এই বদলটা, সেই বদলটাকে উনি কীভাবে কোপ আপ করলেন সেটা একটা খুব দর্শনীয়, শিক্ষণীয়। বা এটা ওনার প্রথম বাংলা ছবি, কিন্তু বাংলা তো ওনার মাতৃভাষা নয়, তো একটা বোঝা যায়নি কিন্তু। একদমই বোঝা যায়নি। এবং এই যে এটা কোনো অভিনেতাই চাইবে না যে তাকে যখন ফাইনালি একটা রাজি হয়েছে, একটা তার মানে যেটাতে যে ভাষাটাতে সে 100% কনফিডেন্ট নয় সেরকম একটা ভাষায় অভিনয় করতে, তো তার খামতিগুলো দেখা যাক, সেটা সে কখনোই চাইবে না। কিন্তু সেটা সে ঢাকবে কী করে সে সেটাকে ঢাকছে, বা এই হার্ডলটাকে সে কী করে পার করছে, অভিনেতা হিসেবে আমি এগুলো দেখেছি, এগুলো দেখে ভালো লেগেছে।
আর একজন ভালো অভিনেতা সবসময় একজন দারুণ কো অ্যাক্টার, তা নাহলে সে ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন না। তো সঞ্জয়জিও তাই, আমরা প্রথম দৃশ্য থেকেই প্রায় মানে আমাদের যাকে বলে মানে আমাদের তার সেমভাবে বাঁধা হয়ে গেছিলো, যার ফলে আমরা দুজনেই মনে হয় কাজ করে আনন্দ পেয়েছি, উনিও বোধহয় পেয়েছেন। সোশ্যাল মিডিয়া কি একটা সময় তোমার আজকে মনে হয়, কারণ এত মন্তব্য, এত এটাও কি একটা সময়েরই ট্রেন্ড? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো সময়েরই ট্রেন্ড। এই সময়ের আগে তো এই সোশ্যাল মিডিয়া ছিল না, তবে ও ছিল, কিন্তু এতটা হয়তো মন্তব্য, এত কমেন্টস হয়তো ছিল না, মেবি আই ডোন্ট নো। হ্যাঁ, সেটা তো ওরা ওইভাবেই সোশ্যাল মিডিয়া মানে বানানো হয়, ওইভাবেই স্ট্রাকচার্ড হয়। বহু বুদ্ধিমান মানুষ এইভাবেই তৈরি করে যাতে তার মধ্যে তুমি মানে কী বলবো, সেখানে যে একটা অ্যাডিক্টেড হয়ে উঠতে পারো, এবং তোমার যাতে তোমার একদম তোমার মনোমতন একটা মিডিয়াম বলে মনে হয়, একেই তুমি খুঁজছো, এইভাবেই ডিজাইন করা এটা। অতএব মানুষ সেখানে সময় অনেকক্ষণ কাটাচ্ছে আজকাল, এটা তো সত্যি কথাই। সেখানের মন্তব্যগুলো কি আর কোনো এফেক্ট মনে হয় এখন ফেলে না, মানে কোনো বিষয়? হ্যাঁ, খুব মানে সোশ্যাল মিডিয়ায় আসলে মানে এক একটা বিষয়ের আসলে 24 ঘন্টাও তার মানে স্প্যান নয়, তার জীবনটা 24 ঘন্টাও নয়, মানে যে কোনো কিছুর। তাহলে যেটা 24 ঘন্টাও মূল্য নেই, সেটার কতটা মূল্য আছে তুমি তোমার মতন করে ঠিক করো। আমি ঠিক করেছি ওগুলো মূল্যহীন, আমি এইভাবে ব্যাপারটাকে দেখি, ওগুলো আসলে মূল্যহীন। একদম শেষের দিকে যাব, টিল ডেট কোন দুটো ক্যারেক্টার যদি জিজ্ঞাসা করি তোমার একদম মনে থেকে গেছে, বা দুটো বা তিনটে? মানে আমার অভিনয় করা, দেখো ওইভাবে দুটো বা তিনটে আসলে নেই, আসলে দুটো বা তিনটের বেশি আছে। যদি কয়েকটা নাম জিজ্ঞাসা করি তাও? হ্যাঁ, তো প্রথমে বলবো যে এই ফেরার এই চরিত্রটা এখন এটা ছবিটা সদ্য এসছে, এবং এখনও আমি ভালো করে ছবিটাকে, আমি তো ছবিটা দেখিনি, মানে ছবিটা দেখেছি মানে ছবিটাতে অভিনয় করেছি, ছবিটাতে ডাবিং করেছি, তখন কিন্তু ছবিটাতে কাজ করছি। এবার ছবিটাকে দেখা কিন্তু আলাদা, তখন দর্শকের মতন করে বসে দেখবো, সেটাকে দেখা বলবো, তো সেটা আমি দেখতে চাই। এই পলাশ এবং পান্নালাল মানে পলাশের বাবা, হ্যাঁ, তাদের দুজনের যে কেমিস্ট্রি, তাকে আপাতত খুব ভালো করে দেখতে চাই। 29 তারিখে আমাদের ছবিটা আসছে, এখন আমি শুধু তাকেই দেখতে চাই। একদম শেষ করব, যদি বলি ফেরা, কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এত সম্পর্কের ভাঙন, এত বিচ্ছেদ, কি কারণ? এটা আমি বলতে পারবো না, মানে এই জন্য কারণ আমরা দেখেছি তোমরা একসঙ্গে মানে সবকিছু অ্যাডজাস্ট করে, আমরা আমাদের বাবা মাদের সময় দেখেছি, তোমাদেরকেও দেখি, তার মধ্যে এই যে এত রকমের টার্মস আসছে, এই লিভ ইন করা বা এই জেনজি যেগুলো বলা হয়, এত রকমের টার্মস, এই বিষয়গুলোকে নিয়ে কি বলবে? কারণ তোমরা এইসবের মধ্যে ছিলে না, এবং তোমরা সব কিছুর ভীষণ অ্যাডজাস্ট করে চলতে, সব কিছুর মধ্যেই ফিরে যাওয়াটা কতটা জরুরি এবং থেকে যাওয়াটা কতটা জরুরি? দেখো, আজকে একটা ফেরা বলে সিনেমা করেছি বলে সমস্ত কিছু আসলে আমার জীবন ফেরায় আটকে গেছে তা নয়। হ্যাঁ, আমি এগোচ্ছি, আমি কোথাও ফিরছি না। একটা ছবি করেছি ফেরা বলে, আর আমরা দুজনে যে একসঙ্গে আছি, আমরা অ্যাডজাস্ট করে নেই, আমরা আনন্দ করে আছি। এবারে আনন্দ করে আছি তাই আছি, বাকি কারা কে কীভাবে থাকবে, কে কীভাবে জীবন বাঁচবে, এই নিয়ে আমার তো কোনো মন্তব্য নেই। প্রত্যেকের জীবনের মতন, আমি ওই মানে সেই দার্শনিকটি নই যে সব ব্যাপারে তার একটা করে কমেন্ট আছে, আমি সে নই। এবারে তাকেই বুঝতে হবে, সবাই বড় হয়েছে, সবাই নিজেরটা বুঝে নেবে। শেষ করব, থেকে যাওয়াটা কতটা জরুরি সব কিছুর শেষে? থেকে যাওয়া আমাদের হাতে নেই, কোথায় আমরা থাকবো কোথায় থাকবো না আমাদের হাতে সবটা থাকে না। আসলে একটা জীবন আসলে একটা জার্নি, যার কোথায় যে এক্স্যাক্টলি আমরা পৌঁছবো, সেই ডেস্টিনেশনটা আমাদের কাছে সবসময় খুব ক্লিয়ার থাকে তা নয়, কিন্তু এই পথ চাওয়াতেই আনন্দ আমার, তাই। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।